বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বুধবার সাপ্তাহিক পত্রিকার দপ্তরে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের দখলে ফরাসি রাজধানী। এতে এক পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় একজন। বুধবার সাপ্তাহিক পত্রিকার দপ্তরে জঙ্গি হামলার রেশ মিটতে না মিটতেই ফের বন্দুকবাজদের দখলে ফরাসি রাজধানী। বৃহস্পতিবার দক্ষিণ প্যারিসে ফের হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন সেখানে মৃত্যুবরণ করেন। অন্যজনের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বন্দুকবাজেরা। তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অন্যদিকে পূর্ব ফ্রান্সের ভিলেফ্রসের সুরসাও শহরের একটি মসজিদ লাগোয়া খাবারের দোকানে বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনো খবর নেই। এই ঘটনাকে অপরাধমূলক বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকারি কর্তা। যদিও এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি হামলার কোনো যোগাযোগ এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। প্যারিসের সাপ্তাহিক পত্রিকা শার্লি অ্যাবদোর দফতরে বুধবার সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার নিয়ে শার্লি অ্যাবদো পত্রিকার দফতরে হানা দেয় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে কালো কাচের গাড়িতে চম্পট দেয় জঙ্গিরা। ঘটনায় 10 সাংবাদিক ও 2 পুলিশ কর্মীর মৃত্যু হয়। নিহত হন পত্রিকার চিফ এডিটর স্টিফেন সারবনির, সহ-প্রতিষ্ঠাতা জো কাবো, ডেপুটি এডিটর বার্নার্ড মারি এবং 2 কার্টুনিস্ট জর্জ উইলিন্সকি ও তিগোনাস। এদিকে বৃহস্পতিবার জঙ্গি হামলার ঘটনায় আত্মসমর্পণ করে এক জঙ্গি। একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। গতকাল জঙ্গি হামলার জেরে ফ্রান্স জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। তবে গতকালের হামলার সঙ্গে এদিনের আক্রমণের কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি ফ্রান্সের নিরাপত্তা আধিকারিকরা। দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা সংক্রান্ত কর্তারা জরুরি সরকারি বৈঠক ছেড়ে বৃহস্পতিবারের হামলাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তিনি জঙ্গি দমনে ফ্রান্সকে সম্পূর্ণ রকমের সহায়তা করার আশ্বাসও দেন। Evil attacks that took place today, I think, reinforces once again why it's so important for us to stand in solidarity with them, just as they stand in solidarity with us. The fact that this was an attack on journalists, attack on our free press, also underscores the degree to which these terrorists fear freedom of speech and freedom of the press. But the one thing that I'm very confident about is that the values that we share with the French people, a belief, a universal belief in freedom of expression, is something that can't be silenced because of the senseless violence of the few. And so our counterterrorism cooperation with France is excellent. We will provide them with every bit of assistance that we can going forward. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিমানবন্দরের দেওয়ালে নীল পেনের ঘষা ঘষা কালিতে লেখা হুমকি বার্তা, চলতি মাসের 10 তারিখের মধ্যে মুম্বাই বিমানবন্দরে হামলা চালাবে আইএসআইএস জঙ্গিরা। এই বার্তা পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করল গোয়েন্দা সংস্থাগুলি। বিমানবন্দরের দেওয়ালে নীল পেনের ঘষা ঘষা কালিতে লেখা হুমকি বার্তা, চলতি মাসের 10 তারিখের মধ্যে মুম্বাই বিমানবন্দরে হামলা চালাবে আইএসআইএস জঙ্গিরা। এই বার্তা পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করল গোয়েন্দা সংস্থাগুলি। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের দেওয়ালে এই সতর্কবার্তাটি নজরে আসে গতকাল সন্ধেবেলা। তাতে লেখা ছিল, অ্যাটাক বাই আইএসআইএস, ডেট 10 জানুয়ারি 2015। নীলকালির পেনে হুমকি লেখা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এখন সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। এক হাউসকিপিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিআইএসএফ আধিকারিকরা মুম্বাই পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের আগে এই হুমকি বার্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। গোটা শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে বিমান সচেতনতা প্রসার অভিযান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ত্রিপুরায় বিমান সচেতনতা প্রসার
অভিযান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার, অর্থমন্ত্রী ভানুলাল সাহা, রাজ্যের মুখ্য সচিব জি.কে. রাও, অর্থ সচিব আশুতোষ জিন্দাল সহ অন্যান্যরা। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশজুড়ে চিটফান্ডের বাড়বাড়ন্তের জন্যই বিমার প্রতি সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশজুড়ে চিটফান্ডের দৌরাত্ম্য রোধের জন্য ত্রিপুরা সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন আইন চালু করার দাবি জানালেও কোনো কাজ হয়নি। ইন্স্যুরেন্সের সুবিধার প্রশ্নে জাতীয় দিক থেকে যে গুরুত্বপূর্ণ দিকটি, এটাও আমাদের দেশের জনগণের মধ্যে তাদের সচেতনতার মধ্যে নিয়ে যাওয়ার দরকার আছে। কারণ আমরা বিভিন্ন তথ্য থেকে যা দেখতে পাই, ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটা বিরাট অঙ্কের টাকা যেগুলো জাতীয় স্তর থেকে নিয়ন্ত্রিত হয়, সরকারের কোষাগারে জমা হয় উন্নয়নের জন্য। সেদিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর, আমি তো বলবো যে জাতি গঠনে, ন্যাশন বিল্ডিং এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই বিষয়টি জনগণের সচেতনতার মধ্যে সেভাবে আমরা এখন অব্দি তেমন ভাবে আনতে পারি। চিট ফান্ডের মতো কিছু সংগঠন আমাদের সোসাইটির মধ্যে চলে এসছে এবং যেটা মানুষকে প্রলুব্ধ করছে, রাতারাতি ধনী হয়ে যাওয়ার একটা ভাবনা, চিন্তা বা আকর্ষণ মানুষের মধ্যে তৈরি করে মানুষকে ইন্স্যুরেন্সই বলুন বা স্মল সেভিংস জাতীয় যেগুলো পোস্ট অফিস অথবা আমাদের ব্যাংকে টাকা জমানোর যে দিকটা, এই দিকটা থেকে তাদেরকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। এটার জন্য তো আমাদের দেশের সরকারই দায়ী। এই সমস্ত চিট ফান্ড গুলোকে রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা এবং এগুলোকে বাড়তে না দেওয়া, তার জন্য কোনো আইন আমাদের দেশে নেই। এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন মহকুমাতে কর্মরত বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মীরাও যোগ দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা রাজ্যের রাবার ভিত্তিক শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখতে সাংসদ চন্দন মিত্রের নেতৃত্বে 12 সদস্যের এক সাংসদ দল ত্রিপুরা সফরে আসেন। বুধবার তারা রাজধানীর পার্শ্ববর্তী আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তের আইসিপি ঘুরে দেখেন। সন্ধ্যায় সাংসদ দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন। ত্রিপুরা রাজ্যে রাবার ভিত্তিক শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখতে সাংসদ চন্দন মিত্রের নেতৃত্বে 12 সদস্যের এক সাংসদ দল ত্রিপুরায় এসেছেন। প্রাকৃতিক রাবার উৎপাদনে সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে এবং ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। দেশের মধ্যে কেরল প্রথম স্থানে রয়েছে। কিন্তু এই প্রাকৃতিক রাবারের মাত্র 2%-এরও কম রাবার ত্রিপুরা রাজ্যে প্রসেস হয়। এখানের কাঁচা রাবারগুলি শিট হয়ে বহিরাজ্য ও বহির্দেশে চলে যায়। রাজ্যের এই রাবারকে ভিত্তি করে শিল্প স্থাপনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনও এখানে কোনো বড় শিল্প গড়ে ওঠেনি। ত্রিপুরা যাতে কাঁচা রাবারকে ভিত্তি করে কোনো বড় শিল্প গড়ে তোলা যায় কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসেন সাংসদ চন্দন মিত্রের নেতৃত্বে 12 জন সাংসদের এক প্রতিনিধি দল। বুধবার তারা রাজধানীর পার্শ্ববর্তী আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট ঘুরে দেখেন। ভারতের দ্বিতীয় ও উত্তর পূর্বের একমাত্র অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনকালে সফররত সাংসদদের সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের আধিকারিকরা। সন্ধ্যায় সাংসদ দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন। বৈঠকে সাংসদীয় দলের প্রতিনিধিগণকে মুখ্যমন্ত্রী রাজ্যে রাবারকে ভিত্তি করে শিল্প গড়ে তোলার যে সম্ভাবনা রয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন বলেও জানান। এছাড়া বাংলাদেশের আশুগঞ্জ বন্দর সঠিকভাবে ব্যবহারের সুযোগ পেলে সমগ্র উত্তর পূর্ব ভারত উপকৃত হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বলে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এক প্রেস রিলিজে এ খবর জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় অটোরিকশা সহ একটি বাড়ি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18 লক্ষ টাকা। ঘটনা আমতলী থানাধীন মতিনগর এলাকায়। আবারও দুষ্কৃতীদের হাতে পড়ল
অটো গাড়ি এবং একটি ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ স্বর্ণালংকার। ঘটনা আমতলী থানাধীন মতিনগর এলাকার হাশেম মিয়ার বাড়িতে। গতরাত অর্থাৎ বুধবার রাত আনুমানিক 1টা নাগাদ বাড়ির মালিক হাশেম মিয়া জানান, প্রত্যেক দিনের মতো বুধবারও অটো গাড়ি চালিয়ে, যার নম্বর TR01D 3571, বাড়ি মতিনগরে আসে। তার নিজ ঘরে একাই ছিলেন তিনি। 2 ছেলে রয়েছে সৌদি আরব এবং অন্য ঘরে তার স্ত্রী ও পুত্রবধূ। হঠাৎ রাত 1টার সময় ঘরের মধ্যে আগুন দেখতে পায় হাশেম মিয়া। তখন তিনি ঘর থেকে বের হতেই দেখেন বারান্দায় রাখা অটো পুড়ে ছাই এবং মুহূর্তেই অটো পুড়ে ঘরের মধ্যে প্রবেশ করে আগুন। তখন হাশেম মিয়া হতভম্ব হয়ে কিছু করতে সাহস পায়নি। ছুটে আসে এলাকার জনগণ। আগুনের গতি এতই ছিল যে মুহূর্তের মধ্যে অটোসহ সম্পূর্ণ ঘর ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরকে এবং আমতলী থানায়। অগ্নিনির্বাপক গাড়ি আসার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18 লক্ষ টাকার মতো হবে, যার মধ্যে রয়েছে নগদ 3 লক্ষ টাকা, একটি অটো গাড়ি, 5 ভরি স্বর্ণালংকার, 80 ফুট কাঠ, টিভি, ফ্রিজ, মোবাইল সেট সহ ঘরের অন্যান্য আসবাবপত্র। সবচেয়ে বড় ব্যাপার হলো গুরুত্বপূর্ণ জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, এলাকায় কিছু দুষ্কৃতীরা দীর্ঘদিন যাবৎ তাকে মারার চেষ্টা করছে, তারাই এই আগুন দিয়েছে। এ নিয়ে তিনি একটি মামলাও করবেন বলে জানান। কি হয়েছে এখানে? রাত্রে আমি ঘুমাই রয়েছি পর একটা আওয়াজ হয়েছে পর আওয়াজটার লোক উচ্চা চাইতে আমার গাড়ি মেজে আগুন, গাড়ির থেকে আগুন ধইরা আমার ঘরে মেজে ধরছে। ঘরে মেজে কোনো আওয়াজটার লোক যে না বাইরে আমার নিজের ধান্দা লইয়া বাইরে আমার কষ্ট হয়েছে। মোবাইল টোবাইল যা আছে টাকা পয়সা লাখ 3 টাকার মতন পড়ছে। আর সোনার জিনিস, বড় ফুলারে বিয়া করাইছিলাম বিদেশ থেকে, সোনার জিনিস 5 ভরি ফাটাইছিল, 5 ভরি দিয়ে ওই বিয়া করাই আনছিলাম। এরপর তার বাপের বাড়ি শোনা আছে, আবার মানুষের বিয়া বাড়ি দিচ্ছে, ঠিক আছে। কাঠ টুটছে, আমি বিল্ডিং এ দোলা মিলে ভাবছিলাম বলে একটা ঘর করা, 80 ফুটের মতন কাঠ টুটছে। তারপরে ফ্রিজ, টিভি, আলনা, সুকাস, খাট, এমনি আমি টোটালে মিলে এখন দেখছি আমি রাত্রে ফায়ার ব্রিগেডে তারা একটা অনুমান মানে ইয়ে ছিল 10-12 লাখ, এখন দিয়ে আমার 17-18 লাখের মতো টোটালে আমার নষ্ট হচ্ছে, ক্ষতি করছে। আমি তো টাইম করে যেতাম না, তারা সিলামাল্লা করে আসবো, আমি সিলামাল্লা বলছি, তারা টাইম দেখে আই ধরে। এটা তো সত্যতামী মূল্য থেকে আমার একটু ধারণা, সত্যতামী মূল্য থেকে ঘটনাটা ঘটাইছে। আমি আবার গাড়ি হয়তো কোনো এক পার্টি তো দূরেই করে, 2টা কালার থাকে সবসময়, হয়তো কেউ কংগ্রেস বালা না, কেউ সিপিএম বালা না কংগ্রেস বালা, আমি হয়তো একটা সমর্থন আছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্যপ্রাচ্যে আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হল সোনামুড়া মোহনভোগ গ্রামের বাসিন্দা মোতালেব মিয়া নামে এক যুবকের। তার পরিবারের একটাই দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে একটু সহায়তা। মধ্যপ্রাচ্যে আবারও মৃত্যু হল সোনামুড়ার এক মাঝবয়সী যুবকের। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হয় বলে জানা যায়। নাম মোতালেব মিয়া। জানা যায় মোহনভোগ ব্লকের অধীন মোহনভোগ গ্রামের 3 নং ওয়ার্ডের বাসিন্দা মোতালেব আজ থেকে 6 মাস পূর্বে কাজের সন্ধানে কুয়েতের উদ্দেশ্যে পাড়ি দেয়। মোতালেব কুয়েতে একটি কোম্পানিতে লেবার পোস্টে কাজ করত। প্রতিদিনের মতো সে কাজের পরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে, আর এই ঘুমের মধ্যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে গত বৃহস্পতিবার। সেখানে তার ভাই সাদেক মিয়া ও তার সঙ্গে থাকত। তার ভাই সাদেক কুয়েত থেকে বাড়িতে ফোন করে জানায় যে মোতালেবের মৃত্যু হয়েছে, আর এই খবর শুনতে পেয়ে তার স্ত্রী সহ গোটা পরিবারের উপর যেন পাহাড় ভেঙে পড়ে। তার মৃত্যু সংবাদ শুনতে পেয়ে ছুটে আসে তার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরা। 8 দিন পর বৃহস্পতিবার তার মৃতদেহ আনা হয় তার নিজ বাড়ি মোহনভোগ গ্রামে। আর মোতালেবের মৃতদেহ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার সহ এলাকার লোকজন। ছুটে যান কংগ্রেস নেতা শাহ আলম। মোতালেবের মৃত্যুতে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে মোতালেবের পরিবার। মৃত্যুকালে সে রেখে গেছে স্ত্রী সহ 4 সন্তান। পরিবারের উপার্জনের একমাত্র উৎস ছিল মোতালেব। পরিবারের দিকে তাকিয়ে সে বিদেশে পাড়ি দেয়। মোতালেবের এই মৃত্যু সম্পর্কে তার ভাই সাদেক মিয়া জানান, শুক্রবার দিন আমি সকালে নামাজ পূজা মনে করেন মসজিদে কাম টাম সারা যাইয়া রুমে যাই ভাত খেতাম বসে খাওয়ানোর পরে এরপরে বাগিনা ফোন করছে, মামা তাড়াতাড়ি আইয়া নেন। আমি কি আরে এই ঘটনা, আমি কেমনি ঘুমো মারা গেছে। তো আমি কই এখন আমি যে গীতে গেলে আপনি করে খবর পুলিশ আইবে, পুলিশ লিয়ে যাবে। এই দেশের মরলে তো কেউ ধরনের মতো শক্তি নাই, কেউ চাইতেও পারে না।
তারপরে ফোন করছি, পুলিশ এসেছে, পুলিশ নিয়ে গেছে। তারপরে আমি আর গেছি না। পরে আমার ছোটো ভাই ফোন করছে আমার কাছে, আমি ফোন করে বাচ্চাকে জানাইছি। জানার পরে ছোটো ভাইকে জানাইছি, ছোটো ভাই ফোন করে কইছে ট্রাভেলস থেকে ফোন করছে, তুই যে শরিকা আছে না, শরিকার মধ্যে ফোন করে কখনো শরিকা। তারপর কইছে যে লইয়া যাই বললো আগে তার এখন কোম্পানি যোগাযোগ করতো। তারপরে আমি গেছি, আমার বাগিনা গেছে কোম্পানি। যাওয়ার পরে তারপরে কাগজপত্র বার করলাম, দৌড়াদৌড়ি করলাম, বার করতে কারণ হচ্ছে হার্ড স্ট্রিক করছে। মোতালেবের কাকা জানান, 6 মাস আগে কুয়েতে গেছে তার সংসার পরিচালনা করার জন্য। 6 থেকে 7 মাস আগে গেছে। এই 6-7 মাস রোজগার করে সেটা প্রচুর দেনা ফেনা আছে, সংসার চালাইতে যায় সেটা একমাত্র রোজগারই। একমাত্র এই সংসারের রোজগারই। আর ছেলেরা এখনো কেউ সবাই লেখাপড়া করে। বর্তমানে কুয়েটে যাইয়া ঘুমের মধ্যেই মারা গেছে, স্ট্রোক করছে। স্ট্রোক করে মারা গেছে গত বৃহস্পতিবার দিন রাত্রে ঘুমানোর পরে। শুক্রবারে আমরা খবর পাই সে মারা গেছে। পর বিভিন্ন তৎপরতা করে সেটা আমরা আজকে 8 দিনের মাথায় খবর দিছে। তারই ভাই, ছোট ভাই সাদেক মিয়া খবর দিছে, টেলিফোনে খবর দিছে। এরপর আমরা জানছি যে শুক্রবারে সে মারা গেছে। কংগ্রেস নেতা শাহ আলম তার মৃত্যু সম্পর্কে দুঃখ প্রকাশ করে জানান, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা মৃত বাড়ি। এই বাড়ির মালিক মোতালেব খুব ভালো লোক ছিলেন। অর্থনৈতিক দুরবস্থার কারণে মোতালেব বাড়ি ছেড়ে, রাজ্য ছেড়ে, এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। গত বৃহস্পতিবারে ওনার মৃত্যু হয়েছে, বাড়িতে সংবাদ পেয়েছি। মৃত্যুটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এটা আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। আজকে এখানে নিশ্চয় এখানে যে লোক সমবেত হয়েছে, যে একটা অসহায় দুর্বল, আমাদের দাবি, আমি মানবিকভাবে দাবি জানাচ্ছি, যেহেতু অন্য দেশে তার মৃত্যু হয়েছে, কুয়েতে মৃত্যু হয়েছে। মোতালেব সাহেবের 3টা ছেলে, অবুঝ ছেলে, একটা মেয়ে, মহিলা, গরিব মানুষ, পেটের দায়ে চলে, দেখো কীভাবে চলবে। তাই আমি রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, রাজ্য সরকারের তরফ থেকেও এই পরিবারের দিকে সুদৃষ্টি, এবং তারা যে ছেলেমেয়েরা আছে একজনের একটা সরকারি কর্মসংস্থান এবং আন্তর্জাতিকভাবে। তার পরিবারের উপার্জনের উৎস ছিল মোতালেব। এখন তার মৃত্যুর পর গোটা পরিবারই দিশেহারা। তাদের এখন একটাই দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে একটু সহায়তা। এখন এটাই দেখার, সরকার কি এই নিরীহ পরিবারটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। মোহনভোগ থেকে টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারতবর্ষে নারীদের অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া অঞ্চল কমিটি শপথ গ্রহণ অভিযানে সামিল হয়। নেতৃত্বে ছিলেন বিধায়িকা গৌরী দাস। নারীদের অর্জিত অধিকার রক্ষার দাবি ও সারা ভারতবর্ষে নারী ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত তেলিয়ামুড়া অঞ্চল কমিটি সারা রাজ্যের সাথে সভ্যপদ সংগ্রহ অভিযানে সামিল হয়। নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদিকা তথা বিধায়ক গৌরী দাসের নেতৃত্বে এই সভ্যপদ অভিযান বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়। তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক 2015 সালের জানুয়ারি মাসের 1ম তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে সমগ্র তেলিয়ামুড়া বিভাগীয় এলাকায় সভ্যপদ গ্রহণ অভিযান। সভ্যপদ গ্রহণ অভিযান সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা গৌরী দাস বলেন, আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত, জানুয়ারি মাস ব্যাপী আমাদের মেম্বারশিপ অভিযান। আমাদের তেলিয়ামুড়া বিভাগে আমাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্ত, আমরা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি আমরা মেম্বারশিপ অভিযান করব। তো আমরা তেলিয়ামুড়া বিভাগে আমাদের 13টি অঞ্চল আছে। তেলিয়ামুড়া অঞ্চলটা হচ্ছে আজকে আমরা সেই মেম্বারশিপ অভিযানে তেলিয়ামুড়া অঞ্চল কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা মেম্বারশিপে আমরা নেমেছি। মেম্বারশিপ আমাদের বিভাগে 29,000 আমাদের তেলিয়ামুড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষার উন্নয়নে রাজ্যের 7ম বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে শত শত ছাত্রছাত্রী বিপুল উচ্ছ্বাস উদ্দীপনায় মিছিল ও সমাবেশ সংগঠিত করে আলোড়ন সৃষ্টি করল গোটা মনাইপাথর এলাকায়। শিক্ষার উন্নয়নে রাজ্যের 7ম বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার শত শত ছাত্রছাত্রী বিপুল উচ্ছ্বাস উদ্দীপনায় মিছিল, সভা, সমাবেশ সংগঠিত করে
আলোড়ন সৃষ্টি করল গোটা মনাইপাথর এলাকায়। স্থানীয় বামপন্থী উপজাতি ছাত্র সংগঠনের দাবি, এই সফলতার পেছনে বাস্তব প্রেক্ষাপট হচ্ছে লড়াই সংগ্রামের সুফল। সম্প্রতি কাঠলিয়া ব্লক এলাকার মনাইপাথর ভিলেজের 1 কিলোমিটার দূরত্বে অবস্থানরত 2টি বিদ্যালয়কে উন্নীত করার ঘোষণা দিল শিক্ষা দপ্তর। 5 নভেম্বর 2014 ইংরেজি ঘোষণাপত্রে বলা হয় নবকুমার এসবি স্কুলকে হাই স্কুলে উন্নীত করার। অপরদিকে সম্প্রতি 3রা জানুয়ারি মনাইপাথর হাই স্কুলকে ঘোষণাপত্রে বলা হলো দ্বাদশ শ্রেণীতে উন্নীত করার। পরপর 2টি বিদ্যালয়কে উন্নীত করার ঘোষণার খবর ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে বাঁধ ভাঙ্গার দারুণ উচ্ছ্বাস শুরু হয় গোটা গ্রামে। তারই পরিপ্রেক্ষিতে এদিন উপজাতি সংগঠনের আহ্বানে উভয় বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রীরা রাজ্য বামফ্রন্ট সরকারের অভিনন্দন বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গোটা গ্রামে ঘুরে ঘুরে মিছিল সংগঠিত করে। মিছিল শেষে বাজার চৌমুহনীতে এক বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে ছাত্র সমাবেশ হয়। বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের বিভাগীয় নেতৃত্ব প্রসেনজিৎ নোয়াতিয়া, অঞ্চল সম্পাদক দীপুমণি নোয়াতিয়া। এছাড়াও বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের স্থানীয় নেতৃত্ব প্রভারাই ত্রিপুরা। এখন এটা দ্বাদশ মানে উন্নীত হয়েছে। আমরা আজকে এই পথসভার মধ্যে এবং এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ বামফ্রন্ট সরকার যে শিক্ষার উন্নয়নের স্বার্থে, রাজ্যের শিক্ষার উন্নয়নের স্বার্থে যেসব কাজকর্ম করছেন এবং তারই অঙ্গ হিসেবে আমাদের এই মনাইপাথর এলাকার মধ্যে 2টা স্কুল আজকে আপগ্রেডেশন হলো এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা কিছুদিন আগে টিএসইও এবং এসএফআই এর পক্ষ থেকে পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিলাম। তারই ফসল হিসেবে আমরা আজকে। নারায়ণবুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 10ই জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সিপিএম 3য় তেলিয়ামুড়া মহকুমা সম্মেলন। প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকবেন মন্ত্রী অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। সম্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 10 জানুয়ারি থেকে তেলিয়ামুড়ায় শুরু হতে যাচ্ছে সিপিএম তেলিয়ামুড়া 3য় বিভাগীয় সম্মেলন। এরই প্রস্তুতি চলছে জোর কদমে। 10ই জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সম্মেলন। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকবেন মন্ত্রী অঘোর দেববর্মা। এছাড়াও উপস্থিত থাকবেন গৌতম দাস, সমীর দেব সরকার সহ অন্যান্যরা। সম্মেলনে প্রায় 300 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে। এরপরে টাউন হলের ভেতরে শুরু হবে সম্মেলনের কাজ। তবে এই সম্মেলনে বদল হতে চলেছে তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক, এমন গুঞ্জন রয়েছে তেলিয়ামুড়ায়। বিভাগীয় সম্পাদকের পদে নতুন করে বেশ কয়েকজনের নাম উঠে আসলেও এগিয়ে রয়েছেন বাগানবাজারের প্রণব চক্রবর্তী। বর্তমান বিভাগীয় সম্পাদক তথা দলের পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব সুধীর সরকার রাজ্য কমিটিতে চলে যাওয়ায় পার্টির নীতি অনুযায়ী বিভাগীয় সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দিতে চলেছে দল। তবে সুধীর সরকারের উত্তরসূরি খুঁজতে গিয়ে অনেকটাই ব্যাগ পোহাতে হচ্ছে দলের। এক্ষেত্রে পার্টির অভ্যন্তরীণ সূত্রে জানা যায় এখনো পর্যন্ত 3টি নাম উঠে এসেছে। এই তো আগামী 10-11 জানুয়ারি তেলিয়ামুড়া মহকুমা সম্মেলন উপলক্ষে এই সাজসজ্জা চলছে। এখানে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অঘোর দেববর্মা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌতম দাস, কমরেড সমীর দেব সরকার, বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 10 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হবে। তারই সাজসজ্জা চলছে ভেতরে বাইরে। কতজন ডেলিগেট নিয়ে এবার সম্মেলন? 300 জনের মধ্যে ডেলিগেট থাকবে। 300 জন ডেলিগেট থাকবে, তা অতিথিরা থাকবেন। ওই এবার কি আপনাদের বিভাগীয় যে সম্পাদক, তা এবার কি চেঞ্জ করা হবে এমন কোনো আভাস আছে? এগুলি তো সংগঠনের নিয়ম অনুযায়ী যা হবে সম্মেলনের পরে জানানো যাবে। এরকম কোনো সম্ভাবনার কথা তো সম্মেলনের আগেই বলাটা সমীচীন হবে না। এই বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি এখন চরম পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্রমনু এলাকায় মহানন্দ বৈষ্ণব পাড়ায় বিজেপির সমর্থকরা এক আলোচনা সভা সংগঠিত করেন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি পরীক্ষিত দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের তেমন প্রচার লক্ষ্য করা না গেলেও কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সমর্থকরা জোর কদমে মাঠে নেমে পড়েছে। তারা বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন বিভাগে তাদের সমর্থকদের নিয়ে আলোচনা সভা ও পথসভা করছে। তার মধ্যে উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমা বীরচন্দ্রমনু এলাকায় মহানন্দ বৈষ্ণব পাড়ায় বিজেপি সমর্থকরা এক আলোচনা সভা করেন। সেখানে বিভিন্ন বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি পরীক্ষিত দেববর্মা, মহিলা মোর্চার সদস্য মুক্তি মজুমদার, বিভাগীয় সম্পাদক শ্যামল দেবনাথ, হীরালাল ভৌমিক সহ অন্যান্যরা।
স্বর্ণযুগ বলতে পারে, সেটা কি আপনারা অজানা আছে? সেটা জানার জন্য আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন, আসলে সত্যি কোনটা এবং মিথ্যা কোনটা, সেইটা 1991 সালের 5 বছরের দিকে তাকিয়ে আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টি 5টি বছর যখন দিল্লিতে ছিল, ভারতবর্ষের প্রত্যেকটা খাদ্যশস্য থেকে শুরু করে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে আমাদের ভারতবর্ষ ছিল। আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? হল সভায় সমর্থকদের